স্বাগত আজকে বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি খালেদ মহিউদ্দিন। নাগরিক সেবা এবং সৌন্দর্যের বন্ধনে তিলোত্তমা হয়ে ওঠে মহানগর রাজধানী ঢাকার বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম নিয়ে সেই গৌরব পুরোটা এখন আর করা যাচ্ছে না, কেননা নাগরিক জীবনের নানা সংকট প্রায় প্রতিদিনই আমাদের সামনে এসে দাঁড়াচ্ছে। এসব নিয়ে আজকের আলোচনা মহানগরের দাবি। কথা বলতে স্টুডিওতে আছেন উত্তরা স্টেশনের সাবেক সভাপতি ডক্টর মোহাম্মদ শাহাদাত আলী, আছেন পরিবেশ ও নগর বিষয়ক ইকবাল হাবিব, আছেন পুরান ঢাকা জনকল্যাণ সমিতির সভাপতি লেখক ও সাংবাদিক মাহবুদ্দিন চৌধুরী। স্বাগত আপনাদের। ডক্টর মোহাম্মদ শাহাদাত আলী, ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল 15 বছর আগে। 8 বছর ধরে নির্বাচন হয় না, নির্বাচিত জনপ্রতিনিধি নেই 4 বছর ধরে। নাগরিক জীবনের এর কোনো প্রভাব আছে কিনা? মানে আমরা এমন কি ফেস করছি যেটা নিয়মিত নির্বাচন ও জনপ্রতিনিধির অভাব, আমরা জনপ্রতিনিধি থাকলে এটা হতো না? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা বলবো নিজেকে অত্যন্ত দুর্ভাগ্য যে আজ 15 বছর যাবত আমাদের কোনো মেয়র বা নগর পিতা নাই। না, 4 বছর ধরে নাই, 15 বছর আগে নির্বাচন দিন চলে গেছে। তো একটা নগর পিতা বা মেয়রের একটা মানে যদি তুলনা করি পরিবারের সাথে, পরিবারের যে পিতাও যে দায়িত্ব, যে তার কর্মকাণ্ডে যে লাগে, পরিবারে যে সাহায্য করে, নগরও তেমনি এসে যায়। কিন্তু আজকে আমরা ঢাকা শহরে কি দেখি? আজকে ঢাকা শহরের বেশি রাজপথের দিকে দাঁড়ালে আমরা দেখি যে পথচারী যে একটা প্রথমত একটা কোনো একটা ফুটপাত নাই, লোকে হাঁটতে পারে না। আসলে যে কোনো সভ্য সমাজে গেলে, সভ্য দেশে গেলে আমরা দেখি পথ হলো পথচারীদের প্রাধান্য। স্যার আমার প্রশ্নটা, স্যার আপনি নিশ্চয়ই এর নিয়ে বলবেন। স্যার আমার প্রশ্নটা ছিল যে আমাদের মেয়র সাহেবরা যখন ছিলেন, নির্বাচিত প্রতিনিধিরা যখন ছিলেন, তখন এর থেকে ভিন্ন পরিস্থিতি আমাদের ছিল কিনা? আমাদের পথ আমাদের ছিল কিনা? আমাদের ফুটপাতগুলি আমাদের হাঁটার জন্য ছিল কিনা? না, আপনি যদি সত্য কথা বলেন, আমি কোনো তফাৎ দেখি না। বরং তখন আরো কিছু অনেক কিছু দলবাজি দেখেছি, পক্ষপাতিত্ব দেখেছি। যখন আমি একবার উদাহরণস্বরূপ বলতে পারি, একটা রাস্তার ড্রেন তৈরি করছিল, হঠাৎ একজন নেতার বাড়ির সামনে বা কোনো দলীয় দল বাড়ির সামনে আসলো, তার আম গাছ কাটা পড়ে বলে ওই পর্যন্ত রয়ে গেল তার ড্রেন তৈরি। এই জাস্ট গত নগর পিতার এটাই হলো কাণ্ড এই ধরনের। কাজে আমরা যে খুব একটা নগর পিতা না থাকলে যে আমরা খুব অভাব ফিল করেছি বলে আমার তো মনে হয় না। জানাব ইকবাল হবে, আপনি বিষয়টা কিভাবে দেখেন যে আমরা 15 বছর ধরে মানে আমাদের এখানে কোনো নির্বাচন হয় না? মানে 15 বছর আগে প্রথম নির্বাচন হয়েছিল, যদি আমরা ধরিও যদি উনি 7 বছর ছিলেন, তাও 8 বছর ধরে। এইটার কি প্রভাব আপনি আসলে দেখেন? আমি তো প্রকৃত অর্থ মনে করি যে নগর প্রশাসনে যে নগর সরকার ব্যবস্থা, অর্থাৎ আঞ্চলিক থেকে ওয়ার্ড থেকে ক্ষমতায়ন করে সেখান থেকে নির্বাচিত হয়ে কাউন্সিলর আসবেন, কাউন্সিলর নির্বাচিত করবেন মেয়র, যে এইরকম যে পদ্ধতি সারা বিশ্বে সমাদৃত, সেই রকম পদ্ধতি না থাকার কারণে যেটা হয়েছে, মেয়ররা সরাসরি নির্বাচিত হচ্ছেন। এবং 7 বছর আগে যে মেয়র ছিলেন তিনি যেহেতু সরাসরি নির্বাচিত, অঞ্চল ভিত্তিক মানুষের যে আকাঙ্ক্ষা, অঞ্চল ভিত্তিক মানুষের যে অসুবিধা, তাদের যে প্রহসন, সেগুলো নিয়ে কিন্তু ওই কাউন্সিলরদেরকে আমরা চিৎকার করতে পারতাম বা জবাবদিহি করার জন্য কিছুটা হলে বাধ্য করতাম। কিন্তু ওই কাউন্সিলরদের কাছে তো মেয়রের কোনো জবাবদিহিতা ছিল না। আপনি যদি আইনটা দেখেন, সেখানে পরিষ্কার বলা আছে কাউন্সিলররা মেয়রকে সাহায্য করবেন মাত্র। কিন্তু জবাবদিহিতার যে নেটওয়ার্ক তৈরি করার দরকার ছিল, অর্থাৎ মেয়র থাকবেন কাউন্সিলরদের কাছে, কাউন্সিলর থাকবেন আমাদের কাছে, ফলে যেটা হতো আমার অঞ্চলে কি হবে, কোথায় ড্রেন হবে আর কোথায় হবে না, কোথায় রাস্তা হবে কোথায় হবে না, কোথায় উন্নয়নের নামে কমার্শিয়ালাইজ করে আমার এলাকা ধ্বংস হবে, কি হবে না, সেই জায়গায় আমার কোনো অংশগ্রহণ নাই, কোনো সে নাই। 5 বছর পরে অথবা 15 বছর পরে নির্বাচনে আবার এসে কেউ দাঁড়ালে তার জবাবদিহিতার মধ্যে দিয়ে তো জবাবদিহিতা হয় না। জবাবদিহিতা প্রতিনিয়ত, প্রতি পলে, প্রতি স্তরে, প্রতি অ্যাকশনে। তার মানে কাউন্সিলরদের বোর্ডে তো তারা আসলে কোনো কিছু জবাব দিতে আসলে পুরো পদ্ধতিটাই এমন একটা পদ্ধতির মধ্যে নিয়ে যাওয়া হয়েছে যে পদ্ধতি জনহিতকর, জনবান্ধবতায় এবং জনপ্রাধান্যতায় কোনো দিক থেকেই এটি নগর সরকার হয়নি। এবং যার কারণে এই সমস্ত নির্বাচনে জনগণের আগ্রহ কিন্তু আপনি সেইভাবে করে দেখবেন না। এবং এই কারণেই আমি মনে করি ইউনিয়ন পরিষদ নির্বাচন বরং তুলনামূলকভাবে এর চেয়ে অনেক বেশি আকাঙ্ক্ষার কাছাকাছি, যার জন্য মানুষের আগ্রহ অনেক বেশি থাকে। নগরে এই সিটি কর্পোরেশনগুলোতে এটা ততোধিক বলতে পারেন যে উপর থেকে একটা সিদ্ধান্ত হয়, নগর পিতা নামক একটা মানে চাবি দেওয়ার মানুষ তৈরি হয়, এবং তারা চাবি দেওয়া নেওয়াই করেন। বিদেশি গেস্ট হাতে চাবি দেওয়া আর ময়লা পরিষ্কারের জন্য মাঝে মাঝে হাঁক দেওয়া, অথবা বছর একটা বাজেট পেশ করা। মূল কাজ অর্থাৎ জনগণকে নিয়ে জনগণের সমস্যাকে সমাধান করার ওই কার্যক্রম কিন্তু আমরা পদ্ধতিগতভাবেই
শেষ করে দিয়েছি। মাহবুবুদ্দিন চৌধুরী, আপনি কি মনে করেন? আপনি ডক্টর শাহাদাত আলীকে শুনলেন, ইকবাল হককে শুনলেন। জি না, ওটা যেটা করছে ঠিকই আছে, কিন্তু তারপরে আমি মনে করি এটাই যে একটা নগর যে শহর একটা সুন্দর যে উপহার দেবে, আমাদের শহরকে যে সুন্দর উপহার দেবে, এটা তো নির্বাচিত সিটি কর্পোরেশনের মেয়রের মাধ্যমে আমরা এটা চাই। কিন্তু এখন সমস্যা হচ্ছে যেটা, যে আজকে কত বছর ধরে নির্বাচিত মেয়র নেই এবং ওয়ার্ড কমিশনার নেই। লোকাল যে কতগুলি প্রবলেম হচ্ছে, মানুষের যে সমস্যাগুলি হচ্ছে, মানুষ একটা সমস্যা নিয়ে যাবে, কার কাছে যাবে? ওয়ার্ড কমিশনার নেই, লোকাল কোনো লিডার নেই। একটা স্থানীয় সরকারের যে মেইন জিনিস, এটাই তো আমরা পাচ্ছি না। আমরা তো নগর থেকে বঞ্চিত এত বছর ধরে, যে কোনো ওয়ার্ড কমিশনার নেই। আমাদের যে সমস্যাগুলি আছে লোকাল, এই সমস্যা নিরসনের জন্য যে লোকাল কমিশনের দরকার আছে, ওয়ার্ড কমিশনার দরকার আছে, যাদের মাধ্যমে আমাদের এলাকার যদি মারামারি কাটাকাটিও হয়ে থাকে সেগুলি তারা নিষ্পত্তি করতে পারে, বা আমাদের স্থানীয় অনেক সমস্যা থাকতে পারে, লোকাল প্রবলেম থাকতে পারে, এগুলি তারা সমাধান করবে। কিন্তু ওয়ার্ড কমিশন না থাকার কারণে আমরা কত যে দুর্ভোগ পোহাচ্ছি সেটা বলার অবকাশ থাকে না। জনাব মাহবুবুদ্দিন চৌধুরী, আপনি যদি একটু উদাহরণ দিয়ে বলতেন বা কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে যদি বলতেন। আমরা দেখেছি ঢাকা শহরে যারা কাউন্সিলর হয়েছেন বা যাদেরকে আপনার ওয়ার্ড কমিশনার বলছেন, তাদের বেশিরভাগই আসলে নানা ধরনের অসৎ কাজে, টেন্ডারবাজিতে, সন্ত্রাসে নানাভাবে অংশগ্রহণ করেছেন। অতীতের অভিজ্ঞতা আমরা বলছি, অবশ্যই আমি সাধারণীকরণ করছি না, কিন্তু বেশিরভাগরা তাই ছিলেন আসলে। এবং তারা বিভিন্নভাবে তারা থেকে আসলে জনগণের কতটা উপকার হয়েছে বা জনগণের কতটা তেমন উপকার না হলেও উনরা কিন্তু আমাদের লোকাল লোক হিসাবে আমাদেরকে চিনে, যে কোনো একটা সার্টিফিকেট আমাদেরকে বা সত্যায়ন বা প্রত্যয়নপত্র দিতে পারে। কিন্তু ওয়ার্ড কমিশন না থাকলে আমরা কি করব? একজন সচিব দিতে পারে ইসের থেকে, কিন্তু সেই সচিব আমাদের চিনে না। সেই সচিব সেখানে চলে হলো বাণিজ্য, যে এটা দিতে পারি তা বাণিজ্য। তো সিটি কর্পোরেশন যদি পুরো সিটি কর্পোরেশনটা একটা বাণিজ্য ক্ষেত্রে চলে গেছিল, তো এখন আপনি কি করবেন? আপনি সিটি কর্পোরেশনে দেখেন না, সেখানে তো টেন্ডারবাজি আর হইচই মারামারি কাটাকাটি ছাড়া আর কিছু নাই। এখন যে প্রশাসক বসাইছে, সেই প্রশাসকরা আইসে তো কি করছে, 65-70 লাখ টাকা দিয়ে আগে তারা গাড়ি বিলাসিতা শুরু করে দিয়েছে। তাহলে আমরা যেখানে সেবা পাবো সেখানে কিন্তু আমরা সেবা পাই না। আপনি সেখানে শুধু আপনি বলছেন যে মেয়র এবং কাউন্সিলররা থাকলে আপনারা যারা মেয়র এবং কাউন্সিলরের ঘনিষ্ঠ, যারা ঘনিষ্ঠ তাদের কিছু উপকার হয়, কিন্তু সেক্ষেত্রে আপনারা তো বিশেষ লোক, আমরা জনগণের কি উপকার হয়? এখন কথা হলো যে উপকার, এখন আমরা যতটুকু পারি, আমরা লোকাল লোক হয়ে আমরা যদি সিটি কর্পোরেশন আমাদের যে ওয়ার্ড কমিশনার তাদের কাছ থেকে যতটুকু হলে সেবা আমরা আদায় করতে পারি বা যাই হোক আমি করতে পারি। একটু প্রফেসর মোহাম্মদ শাহাদাত আলীর কাছে আসি, যে আপনি কি জনাব মাহবুবুদ্দিন চৌধুরীর সাথে একমত যে আসলে কাউন্সিলররা থাকলে? কিছুটা একমত, কিছুটা আমার ভিন্ন মত আছে। প্রথমত হলো কি, নিশ্চয়ই একটা জবাবদিহিতা হয়। একজন ওয়ার্ড কাউন্সিলর থাকলে তাই এলাকার রাস্তাঘাট ধরেই কেন খারাপ হচ্ছে ভালো ধরতে পারে, কাউকে কাউকে বলতে পারে। কিন্তু বেচারা করার কি ক্ষমতা আছে আমি জানি না, বা উনি খুব বেশি পারেন একটা টেন্ডার দিয়ে রাস্তাটা নিজের নামে বা বন্ধুর নামে নিয়ে নিতে কাজ করতে পারেন। আসলে এই যে এখানে এই ঢাকা সিটিতে ডুয়েল সিটিজেন দেখছি, এখানে আছে ওয়াসা, আছে ওয়াসার কাছে ওয়াসা করছে, তারপরে সিটি কর্পোরেশনের কাজ থাক, রাস্তাঘাট ছোটখাটো কাজ করতে পারে, বড় রাস্তা করতে গেলে সিটি কর্পোরেশন আর করে না, ওগুলো ওই বিভিন্ন গভর্নমেন্ট সংস্থায় এসে যায়। আর ল অ্যান্ড অর্ডার তো থানা পুলিশ আছে ওদের কাছে, মানে সরকারের কাছে পুলিশ নাই, সেটা একটা আশ্চর্য। পৃথিবীর কোন দেশে থাকে না এরকম। এটা তো কোনো ক্ষমতাই নাই। এটা ওসির যা ক্ষমতা আছে, আমার মনে হয় আমাদের ওয়ার্ড কমিশনার এবং মেয়র সাহেবের ক্ষমতা আছে কিনা আমার ধারণা নাই, ঠিক নাই, দায়িত্ব তার তেমন পড়ে না। কাজে আমরা যে একজন, তবুও আমি বলবো যে এই সিস্টেমটাকে আরো জোরদার করা উচিত, এবং আমরা অবশ্যই একজন সৎ, একজন দেশপ্রেমিক এবং সত্য আশ্রয়ী, যেটা আমি বিশেষ বলবো, সত্য আশ্রয়ী নগরপিতা চাই। কিন্তু এটা আমাদের ভাগ্যে আসবে কিনা আমি ঠিক বলতে পারছি না, তা আমরা আশা করতে পারি আর কি। আমি ঠাল নাই টলোয়ার নাই, নিধিরাম সর্দারের যে মেয়র এবং তার আবার কর্তৃত্বহীন, দায়বদ্ধতাহীন একদঙ্গল কাউন্সিলর, এই পদ্ধতিটা আমাদের যে খুব পরিবর্তন করবে এটা আমি কখনোই বিশ্বাস করি না। এবং আমি মনে করি কত স্বাধীনতা উত্তর বাংলাদেশের সামরিক শাসনের জায়গাটুকু বাদ দিয়ে বাদবাকি যে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা দেখলাম 90 থেকে, সেটি আসলে হয়নি। এবং এখন আমি মনে করি যে এইবারের নির্বাচনের একটাই উৎসবব্যঞ্জক বিষয় রয়েছে। আমার বিশ্বাস যে এই যে নগর সরকার ব্যবস্থা, অর্থাৎ যেখানে এই 56টা সংস্থা যারা পুরো ঢাকা শহরকে দেখছে 11টা মন্ত্রণালয়ের অধীনে, তাদেরকে সমন্বিত করা, তাদের কার্যক্রমকে সমন্বয়ের মাধ্যমে একটি পরিকল্পিত কার্যক্রমে ঢেলে সাজানো, অথবা যে পরিকল্পনা রাজুক করেছে সেটাকে অঞ্চল ভিত্তিক অ্যাকশন প্ল্যানের মাধ্যমে জনবান্ধব করা এবং কার্যকর করা,
এই সমস্ত ক্ষেত্রে আইনকে সরকার হয়তো পরিবর্তন করে এই নির্বাচনে যারা নির্বাচিত হবেন তাদের মাধ্যমে হয়তো একটা নগর সরকার ব্যবস্থায় গেলেও যেতে পারেন। এই আশাবাদ ব্যক্ত করে আমি মনে করি হয়তো এই নির্বাচন আমাদেরকে একটা নতুন দিগন্তের দিকে নিয়ে যেতে পারে। কিন্তু যতক্ষণ সেটা না করছে ততক্ষণ পর্যন্ত মেয়রদের যে ক্ষমতা রয়েছে সেটি কিন্তু খুবই সীমাবদ্ধ। কিন্তু সেই সীমাবদ্ধ ক্ষমতার মধ্যেও মেয়ররা যে কিছু করতে পারেন না তা নয়। আমরা কিছুদিন আগেই পরিকল্পিতভাবে প্রফেশনালরা এবং পরিবেশবাদীরা একসাথে বসে আমরা 5টা দাবি তুলেছিলাম যে এই 5টা দাবি বর্তমানের যে ক্ষমতা রয়েছে এই ক্ষমতার মধ্যেই মেয়র তার কাউন্সিলের দিনে করতে পারে। যেমন আমি 5টা যদি চট করে বলে ফেলি, পথচারী প্রাধান্য সর্বজন সুগম্য নগরী চাই। দ্বিতীয়ত দখল জলজট যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী চাই। এই প্রত্যেকটার আবার কিন্তু ছোট ছোট ভাগ আছে। এর মানে কি? আমরা শব্দ দূষণ দৃষ্টি দূষণ মুক্ত নগরী চাই, আমরা ধুলো এবং বায়ু দূষণ মুক্ত নগরী চাই, এবং সবশেষে সকলের বসবাসযোগ্য আবাসনের নগরী চাই। এবং এই কাজগুলির প্রত্যেকটি তার ম্যান্ডেটের মধ্যে রয়েছে, যদিও সেটি ব্যাপক আকারে সামগ্রিকতা নিয়ে নাই, কিন্তু তারপরেও এই ক্ষুদ্র আকারে যতটুকু রয়েছে সেই উদ্যোগ উনি নিতে পারেন এবং সেই সঙ্গে সমন্বয়কের ভূমিকা পালন করার জন্যে জোর দাবি জানাতে পারেন। আপনি নিশ্চয়ই মনে আছে মহিউদ্দিন সাহেব বলি আর হানিফ সাহেব বলি, তাদের জীবদ্দশায় তারা একজন ভালো মেয়র হিসেবে নিজেদেরকে পরিচিত করার জন্য শেষ পর্যন্ত কিন্তু এই নগর সরকার ব্যবস্থার জন্য আন্দোলন করতে করতে ক্ষান্ত দিয়েছেন। আমরা মনে হয় একটু চট্টগ্রামে নগর পরিকল্পনাবিদ প্রকৌশলী আলী আশরাফের কাছে যেতে পারি। যে প্রকৌশলী আলী আশরাফ, আপনি নিশ্চয়ই জানেন যে ঢাকা সিটিতে 8 বছর ঝুলে থাকার পরে নির্বাচন হচ্ছে। চট্টগ্রাম সিটিতে নির্বাচন ঢাকার তুলনায় অনেক নিয়মিত। নাগরিক সেবার মানে চট্টগ্রাম ঢাকার থেকে কতটা এগিয়ে আসলে? আমরা চট্টগ্রামকে আসলে দেখি যে বৃষ্টি, কয়েকদিন পরে বৃষ্টির সিজন শুরু হবে এবং আমরা চট্টগ্রামকে ডুবে যেতে দেখবো। চট্টগ্রামে আসলে চট্টগ্রামের মানুষকে আমরা নৌকা নিয়ে এবং নানাভাবে চলাফেরা করতে দেখবো। সেটি মাথায় রেখে যদি একটু বলেন জনাব আলী আশরাফ। যে আপনাকে ধন্যবাদ। আসলে ঢাকার তুলনায় আমরা খুব বেশি যে ভালো আছি তা না। চট্টগ্রামের দুটি প্রধান সমস্যা জলজট এবং যানজট, এই দুটি আমাদের প্রধান সমস্যা। আপনি ঠিকই বলেছেন যে খুব শিগগিরই যখন বর্ষা আসবে চট্টগ্রাম শহরের 3 ভাগের 1 ভাগ থেকে অর্ধেকের মতো পানির নিচে তলিয়ে যাবে। আর যখন জলজট থাকে না তখন আমাদের যে সমস্যা সেটা যানজট। এখন হরতাল অবরোধ চলছে, তারপরেও যদি চট্টগ্রাম রাস্তাঘাটে আপনি চলেন আপনি দেখবেন যানজটে দেশটি চট্টগ্রাম শহর নাকাল। তো এই দুটি প্রধান সমস্যার পাশাপাশি আমাদের আরও সমস্যা আছে, সেটি হচ্ছে যে চট্টগ্রামে আমাদের যে পানি সরবরাহ ব্যবস্থা এটি অনেকটা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। চট্টগ্রাম নগরবাসী মাত্র 3 ভাগের 1 ভাগ মানুষ পানি পায়। তারপরে ময়লা আবর্জনা সংক্রান্ত বিষয়েও আমরা আগে অনেকটা পরিচ্ছন্ন ছিল চট্টগ্রাম নগরী, এখন সেটি আরও খারাপ হয়েছে। রাস্তাঘাটে যত্রতত্র ময়লা আবর্জনা দেখা যায়। তাছাড়া বেশ কিছু নির্মাণ কাজ চলছে, সেটিও এই ময়লা আবর্জনার একটা কারণ। এইসব সমস্যাগুলো আমাদের আছে। এবং আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে ধুলা, নয়েজ ইত্যাদি, এখন চট্টগ্রামে এগুলি প্রচণ্ড রকম বেড়ে গেছে এবং চট্টগ্রাম আসলে খুব ভালো অবস্থায় নেই। আপনাকে ধন্যবাদ প্রকৌশলী আলী আশরাফ। আমি জানাব মাহমুদুদ্দিন চৌধুরী, আপনাকে জানতে চাইব যে নাগরিক সুযোগ সুবিধার দিক দিয়ে সুবিধাবঞ্চিত এলাকা বলা হয়ে থাকে ঢাকার পুরনো এলাকাগুলিতে, এর কারণ কি, বাস্তব চিত্রটা কেন এমন? আমরা অভিযুক্ত ঢাকাতেও কিন্তু নগর পিতা পেয়েছি পুরন ঢাকা থেকেই, পুরন ঢাকার বাসিন্দা যারা ছিলেন বা তাদের থেকে পেয়েছি। ঢাকা দক্ষিণেও এবারও পুরন ঢাকা থেকেই কেউ না কেউ আসলে মেয়র হতে যাচ্ছেন, কিন্তু নাগরিক সুবিধার দিক থেকে এত সুবিধা বঞ্চিত কেন? আমরা বরং আপনার কাছে একটু বিস্তারিত শোনার জন্য একটু বিরতি নিয়ে ফিরে আসি। আমরা একটা বিরতি নিচ্ছি, তারপর আপনার কাছে ফিরছি।